ইন্ডিয়া দীর্ঘ 16 বছর সাপোর্ট করেছিল, সমর্থন করেছিল, এটা তো পরিষ্কার। আওয়ামী লীগ তো ইন্ডিয়ার ব্যাকআপে ক্ষমতায় ছিল, 2008 সালে ইন্ডিয়ান ব্লু প্রিন্টেই ক্ষমতায় এসেছিল, এটা তো অস্বীকার করা হয় না, এটা সবাই জানে যে সেই ঘোড়া কূটনীতি মঈন উদ্দিন ফখরুদ্দিন সাহেবের কিংবা সেই সময় কর্মকাণ্ডগুলো, সেখানে আমাদের ধারণা ছিল যে ইন্ডিয়া একটা রিয়েলাইজেশন হবে এবং তারা অন্তত প্রো পিপল চিন্তা করবে, বাংলাদেশের জনগণের মূল্যবোধকে, চিন্তা চেতনাকে সম্মান দিবে, একটা ইলেকটেড গভর্নমেন্টের সাথে তারা সুসম্পর্কের মাধ্যমে সম্পর্ককে এগিয়ে নেবে। কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে আগের মতো মানে তারা একটা প্রেশার অ্যান্ড বার্গেন পলিসির মাধ্যমে বাংলাদেশকে চাপে রেখে তারা কিছু ফায়দা হাসিল করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তার বাংলাদেশ ফার্স্ট পলিসিতে মালয়েশিয়া সফর করলেন, কারণ মালয়েশিয়া আমাদের দীর্ঘদিন একটা শ্রম বাজার বন্ধ আছে, আমাদের সেখানে অনেক লোকেরা যায়, কাজে আমাদের সরকারের কাছে মনে হয়েছে এই বাজারটা ওপেন করলে এইখানে অন্তত লাখখানেক লোক যেতে পারবে, আমার দেশের রেমিটেন্স আসবে, 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। সো সেখানে গিয়েছে, তারপরে দ্বিতীয় জায়গায় চীন গিয়েছে। সে সময় আপনারা দেখেছেন এইখানে একটা সংখ্যালঘুর ইস্যু আর্টিফিশিয়ালভাবে ক্রিয়েট করে মাঠে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছিল এবং এটাকে নর্মালাইজ করা হয়। এটা ঠিক যে বাংলাদেশে ফুটপাতের হকার থেকে শুরু করে সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় থেকে শুরু করে রাজনৈতিক দল, প্রত্যেক জায়গায় রয়ের এজেন্ট আছে, ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের সোর্স আছে। এখন কে আছে সেটা গোয়েন্দা সংস্থা আইডেন্টিফাই করবে। আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা আছে, বেসামরিক গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাজ হচ্ছে এগুলোকে আইডেন্টিফাই করা। আমি বিনয়ের সাথে বলবো, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অনেক সময় সরকারের সাথে এতটা অ্যালাইন হয়ে যায়, তারা জাতীয় স্বার্থের বাইরে গিয়ে রাজনৈতিক স্বার্থের মধ্যে ঢুকে যায়। এইটা যদি করে তারা, তাহলে এই দেশের জন্য বিপদ। যেটা হাসিনা এই 16 বছর যে ক্ষতিটা করেছে, আজকে যে বিদ্যুৎ জ্বালানির জন্য আমাদেরকে বলে ভাই বিদ্যুৎ পাই না, গ্রামগঞ্জে লোডশেডিং হয়, এগুলো নিয়ে কিছু বলেন, সরকার দিতে পারতেছে না কেন? 6 মাসের একটা নিউবর্ন বেবির মতো একটা সরকার, সে তো আর আসলে জ্বালানি পলিসিটা নেয় নাই, সে তো এই ক্রাইসিসটা তৈরি করে নেই, এই ক্রাইসিসটা তো উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পরই ব্যাড লাক ফর আস যে আমরা একটা যুদ্ধ পেলাম, এই মিডল ইস্টের যুদ্ধ, যে যুদ্ধের ফলে সারা বিশ্বব্যাপী একটা জ্বালানি ক্রাইসিস এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অনেক কিছু সংকট তৈরি হয়েছে। এখন এইটা তো এই সরকারকে দায় দিয়ে লাভ নাই। আমরা আমাদের যে বিরোধী দল যারা আছে তাদের কাছে আমরা আশা করব যে আমরা যে নতুন বাংলাদেশ চাই, সেখানে সরকারি দল, বিরোধী দল, বিভিন্ন স্টেক হোল্ডারদের সমন্বিত আলাপ আলোচনার মাধ্যমে এই বাংলাদেশকে যে এগিয়ে নেওয়ার সুযোগ আছে, সেই জায়গায় যদি আমরা অনেককে আমরা তৈরি করে ফেলি, টেবিলের আলোচনা থেকে যদি আমরা রাজপথে চলে যাই, তাহলে কিন্তু আবার আমরা একটা সংকটে পড়ব। একটা সংকটে আমরা পড়ে গত 17 বছর বিশেষ করে এই দেশের মানুষ সাফারার হয়েছে। আবার যদি কোনো আমরা সংকটে পড়ি, সেই সংকটের সমাধানে কিন্তু কুলকিনার আমরা পাবো না। মনে রাখতে হবে যে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ, অনেকে আমাদের খুব ভালো বন্ধু না, যার ফলে তারা সবসময় চায় বাংলাদেশকে একটা অস্থিতিশীল অকার্যকর রাষ্ট্র হিসেবে জিয়ে রাখতে এবং তারা এখানে তাদের সুবিধা মতো ব্যবহার করতে, সরকারে বসাবে, সরকার থেকে নামাবে। তো বর্তমান সরকার বিরোধী দল, আমি সংসদে বলেছিলাম, আপনারা শুনেছেন নিশ্চয়ই, যে আজকে দেখেন ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়াতে আপনার ক্ষমতা আছে বিজেপি, কিন্তু ওখানে ফরেন অ্যাফেয়ার্স কমিটি, যে যেমন ইন্টারিম গভর্নমেন্টের পরে যখন আমরা বলছিলাম যে অনেক মানুষ বুঝে কিংবা না বুঝে সামরিক বাহিনী এবং সিভিল লোকজনকে মুখোমুখি করে সরকারকে মুখোমুখি করার একটা প্রয়াস চালিয়েছিল, যদি একটা ক্রাইসিস তৈরি হোক যাতে এখানে অন্যরা ফায়দা নিতে পারে। আমাদের কিছুদিন আগে আমাদের একজন ছাত্রনেতা আমাদের সমবয়সী সেনাবাহিনীকে কটাক্ষ করে যেভাবে বললেন যে তাদের মাথায় গিলু নাই, তারা অস্ত্র চালাইতে পারে না, মানে এটা একটা সিভিলিয়ান লোক যদি এই কথা বলে, এর চেয়ে মানে আবল তাবল কথার আছে, ফাউল কথার আছে। তখন আমরা বারবার বলছিলাম এবং অনেক ক্ষেত্রে যে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের বিদ্বেষপূর্ণ মন্তব্য, তখন আমরা বলেছিলাম যে বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তন, সেটা 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই জুলাই গণ অভ্যুত্থান, 3টা ঐতিহাসিক পরিবর্তনই সেনাবাহিনী যখন প্রো পিপল পজিশন নিয়েছে, জনগণের প্রতি সমর্থন দিয়েছে, তখনই এখানে জয়লাভ আমরা করতে পেরেছি। 71-এর মুক্তিযুদ্ধ, 90-এ এরশাদের বিদায়
কিংবা 24শে হাসিনার বিদায়। আজকে যদি একজন আমরা আপনার এই সমন্বয়ক বনে যাই, এই এক দফার ঘোষক বনে যাই, সেনাবাহিনী যদি আপনার এই সিদ্ধান্তে উপনীত না হতো যে তারা জনগণের বিরুদ্ধে গুলি চালাবে না, তাহলে আরো লাশ পড়তো, রক্ত ঝরতো এবং বাংলাদেশে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। তাহলে অল ক্রেডিট গোস টু এখানে সেনাবাহিনী, যে তারা জনগণের পজিশন বুঝে তারা জনগণের সাথে দাঁড়িয়েছে। কিন্তু বিপরীত দিকে আমি আবার একটা কথাও বলতে চাই, যে ওই যে বলছি না হলে এটা বলবে যে আমি নিজে কিন্তু আবার জিয়াউর রহমানও কিন্তু কতিপয় আবার পথভ্রষ্ট সেনা অফিসারের ষড়যন্ত্রে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। আমি এই 2025-এর 29শে অগস্ট প্রকাশ্য দিবালোকে আমার অফিসের সামনে আলরাজি কমপ্লেক্সের কার্যালয়, ওখানে সিসিটিভির ফুটেজ আছে, ক্যামেরা ছিল, মিডিয়া ছিল, আমি সারেন্ডার করার মতো আমি তাদেরকে হাত উঁচু করে বলেছিলাম যে ভাই কি হয়েছে, তারা দেখি অ্যাকশন পিটাপিটি শুরু করে দিচ্ছে। আমি হাত উঁচু করে মানে বলতেছিলাম যে কী হয়েছে এটা বোঝার জন্য, কিন্তু আমাকেও কিন্তু নির্বিচারে আক্রমণ করা হয়েছিল এবং আমার কিন্তু ডান নাকের ডান দিক কিন্তু বাঁকা, বিকজ এটা ভেঙে গিয়েছিল। এই ঘটনার প্রেক্ষাপটে একটা জুডিশিয়াল কমিশন হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, আপনার সম্ভবত 30 দিনের সময় দিয়ে। আজকে নিউ গভর্নমেন্ট ফর্ম হয়েছে 5 মান্থস, ইন্টারিম গভর্নমেন্টের সময় চলে গিয়েছে। আমি সেনাপ্রধানকে অত্যন্ত রেসপেক্ট করি এবং অ্যাজ এ মানে বাহিনীর প্রধান হিসেবে এই অগস্টের এই জুলাই গণঅভ্যুত্থানের তার যে ভূমিকা, সেটা আপনি তার সমালোচনা করলে এই ক্ষেত্রে প্রশংসা করতে হবে। পুরো বাহিনীর আমরা কিন্তু প্রশংসা করছি। অ্যাট দ্য সেম টাইম আমি সেনাপ্রধানকে বলবো সম্মানের সহিত আমরা একটু জানতে চাই ওই ঘটনায় আপনারা অভ্যন্তরীণভাবে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। কারণ আমি কোনো অপরিচিত লোক না, বাংলাদেশের সচেতন মহল তারা এই আন্দোলন সংগ্রামের কারণে আমাকে চিনত। সেই ঘটনাটায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ গুম খুনের ঘটনা আমরা দেখেছি যে সমস্ত সেনা অফিসাররা জড়িত, সেনাবাহিনী তাদেরকে সেনা আইনে যে বিচার করা যায় সেটা সেনা আইনে, যেটা এই সিভিলিয়ান আইনে করা যায় সেটাকে সেই আইনে তাদেরকে সেভাবে সহায়তা করেছে। এই যে আয়না ঘটনা উন্মোচনে এই বর্তমান সেনাবাহিনী সহায়তা করেছে। কাজেই তাহলে এটা পরিষ্কার যে তারা এই বাহিনীর ইমেজ রক্ষার্থে কিংবা দেশের মানুষের সেন্টিমেন্টকে তারা ধারণ করেন। তো আমি আবারও পার্বত্য চট্টগ্রামে এই বাংলাদেশের এই